আজকে আমরা যাচ্ছি প্রায় ৩,০০০ বছর পূর্বে জেগে ওঠা একটা প্রাচীনতম দ্বীপে। আর এইটাই হচ্ছে বাংলাদেশের প্রথম ও প্রাচীনতম দ্বীপ, যেটা জেগে উঠেছিল বঙ্গোপসাগরের বুকে। বলছি বাংলাদেশের ভূখণ্ড থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন দ্বীপ সন্দ্বীপের কথা। আমাদের যাত্রা শুরু হয় ফেনী থেকে খুব সকালে। যদিও আসতে তেমন একটা দেরি হয়নি, মাত্র ১ ঘন্টায় আমরা কুমিরাতে পৌঁছে যাই। এরপর অটোতে আবার কুমিরা ঘাটের রাস্তায়, যদিও রাস্তার পরিবেশটা তেমন একটা সুবিধার ছিল না। কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাই কুমিরা ঘাটে। কুমিরাঘাট থেকে জনপ্রতি ২৫০ টাকা করে আমরা ৩টা টিকিট সংগ্রহ করছি গুপ্তছড়া ঘাটের উদ্দেশ্যে। পাশাপাশি এখান থেকে ট্রলারে কিন্তু ছেড়ে যায় ১৫০ টাকা জনপ্রতি আপনারা যেতে পারবেন। এর পাশাপাশি জাহাজ ও ফেরি কিন্তু ছেড়ে যায় বাঁশবাড়িয়া ফেরিঘাট থেকে, সেগুলো থেকে আপনারা যেতে পারবেন। এটাই হচ্ছে সন্দ্বীপ যাওয়ার অন্যতম প্রধান একটি ঘাট, যেটা হচ্ছে কুমিরা ঘাট। যদিও এর পাশে আরো বেশ কয়েকটি ঘাট আছে, বাঁশবাড়িয়া ঘাট, সীতাকুণ্ড ঘাট সহ আরো বেশ কয়েকটি ঘাট আছে, আপনি সেগুলো থেকে সন্দ্বীপ যেতে পারবেন। তবে আজকে আমরা এইখান থেকে যাব সন্দ্বীপ। আমরা অলরেডি আমাদের বোটে উঠে গেছি, কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের বোট ছেড়ে দিবে। এই নিয়ে এটা আমার দ্বিতীয়বার মতো সন্দ্বীপ যাত্রা, তাও স্পিড বোটের মাধ্যমে। আসলে সন্দ্বীপ যাত্রায় যে স্পিড বোটের গতি থাকে এত বেশি থাকে, অনেকে যারা ভয় পায় তারা আসলে এগুলোতে না ওঠাই বেটার হবে। যাই হোক, একেবারে সাগরের মাঝখানে আছে এই মুহূর্তে, মনে হয় যেন ভাই হাওয়ায় ভাসতেছে, হাওয়ায়। সাধারণত শীতকালে সাগর ঠান্ডা থাকে, ঢেউও কম থাকে, যার কারণে তেমন একটা সমস্যা হয় না। তবে ভাই বর্ষাকালে কিন্তু প্রচন্ড ঢেউ থাকে, সাগর উত্তাল থাকে, যার কারণে কিন্তু যাতায়াতে কিছুটা সমস্যা হয়ে থাকে। আর এই রুটে ট্রলার, স্পিড বোট এবং সি ট্র্যাক গুলো দিনেই চলাচল করে, তবে ফেরি মাঝে মধ্যে রাতেও চলাচল করে জোয়ার থাকার কারণে। বাড়ি কোথায়? সন্দীপ। কোন গ্রাম? সন্দীপের মগধারা উত্তর ১ নম্বর ওয়ার্ড। মগধারা ১ নম্বর ওয়ার্ড। কি করেন? কৃষি কাজ করি। কৃষি কাজ করেন। কুমিরাঘাটে কেন আসছিলেন? আরে আমার স্বাস্থ্য বোনের বিয়ে ছিল, বিয়ে ও আচ্ছা, এখন আবার বাড়িতে যাচ্ছেন না? সন্দ্বীপে প্রবেশ করতেই আমরা বিশাল এই চরগুলো দেখতে পাই দুই পাশেই। কুমিরাঘাট থেকে আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি সন্দ্বীপ গুপ্তছড়া ঘাট। এটাই হচ্ছে সন্দ্বীপ যাতায়াতের একমাত্র জাহাজ এসটি নিজুম দ্বীপ, যেটাকে সি ট্র্যাক বলা হয়। নির্দিষ্ট একটা সময়ে এটা চলাচল করে থাকে। কুমিরাঘাট থেকে গুপ্তছড়ার এই ঘাটে আসতে আমাদের সময় লাগে মাত্র ২০ মিনিট। যদিও এই ঘাটটা নতুন ঘাট, পূর্বে আরেকটা ঘাট ছিল দক্ষিণ পাশে। আগেরবার সেই ঘাট দিয়েই আমরা সন্দ্বীপ আসছিলাম, যদিও বর্তমানে সেটা ব্যবহৃত হচ্ছে না বেশ কিছু কারণে। এর মধ্যে অন্যতম হচ্ছে বিশাল বড় চর। বাস, ট্রাক সহ বড় গাড়ি চলাচল ছিল সন্দ্বীপবাসীর জন্য এক প্রকার স্বপ্নের মতো, আর সেই স্বপ্ন পূরণ হলো ফেরি চলাচলের মাধ্যমে এই ঘাট দিয়েই। পরাত ভাই, আমরা তো সন্দ্বীপে চলে আসলাম। সন্দ্বীপে দেখার মতো কি আছে? দেখার মতো কি আছে? চলুন আপনাকে সেটা দেখাই, আসেন। গুপ্তছড়া ঘাটে নামার পরে দুই পাশে কিন্তু অনেক বড় বড় কেওড়া বাগান আছে। আমরা দেখেন এই যে কেওড়া বাগানের ভেতরটায় প্রবেশ করছি। যদিও গাছগুলো এতটা বড় হয় না, ছোট ছোট। এগুলো শিকড় যদি আমি একটু দেখাই, এই যে এই শিকড়গুলো কিন্তু অনেক মোটা মোটা হয়। সন্দ্বীপের অন্যতম সুন্দর ও দর্শনীয় একটা প্লেস হচ্ছে গুপ্তছড়া ঘাট ব্রিজ। এই ঘাট ব্রিজের কিন্তু দুই পাশে ম্যানগ্রোভ ফরেস্ট, যার কারণে ব্রিজের সৌন্দর্য আরো অনেক গুণে বাড়িয়ে তুলছে। তবে ভাই এই ব্রিজটা কিন্তু বর্তমানে ব্যবহৃত হচ্ছে না, কারণ হচ্ছে সামনে এত বিশাল চর দিয়েছে, এইখানে যাতায়াত সম্ভব নয়, যার কারণে পরবর্তীতে এই পাশেই ফেরিঘাটটা করা হয়েছে। গুপ্তছড়া ঘাট থেকে সন্দ্বীপের ভেতরের দিকে যেতে আমরা সর্বপ্রথম যে বাজারটি খুঁজে পাই সেটা হচ্ছে এই গুপ্তছড়া বাজার। এটি হচ্ছে সন্দ্বীপের সুনামধন্য একটা শিক্ষা প্রতিষ্ঠান আবুল কাশেম হায়দার মহিলা কলেজ, যেটা প্রতিষ্ঠিত হয়েছিল ২০০৩ সালে। সন্দ্বীপের সবচেয়ে আধুনিক ও সুন্দর একটা হাসপাতাল হচ্ছে স্বর্ণদ্বীপ ফাউন্ডেশন হাসপাতাল, যেটার ভেতরের পরিবেশটা খুবই সুন্দর।
সন্দ্বীপের মূল শহরটা ধরা হয় এনামনাহার মোড়ের একটু আগে থেকেই। আর এইখানে আমরা দেখতে পাই বেশ কিছু বাস চলাচল করতেছে, যেটা একসময় সন্দ্বীপবাসীর জন্য স্বপ্নের মতো ছিল। আর এই এনামনাহার মোড়েই আছে সন্দ্বীপের সুনামধন্য একটা শিক্ষা প্রতিষ্ঠান পূর্ব সন্দ্বীপ এনামনাহার বালিকা উচ্চ বিদ্যালয়। দেলোয়ার খান রোড ধরে আমাদের এবারে গন্তব্য দক্ষিণ সন্দ্বীপের শিবের হাট। যাওয়ার পথে আমরা পেয়ে যাই মুসাফুর বদিউজ্জামান উচ্চ বিদ্যালয়, যেটার পরিবেশও খুবই সুন্দর ছিল। সন্দ্বীপের অধিকাংশ রাস্তায় খুবই টেকসই ও মজবুত ভাবে করা, যেটা দেখে আমার খুবই ভালো লাগে। এটা হচ্ছে সন্দ্বীপ কারামতিয়া ফাজিল মাদ্রাসা, যেটা স্থাপিত হয়েছিল 1949 সালে। এরপরে আমরা পেয়ে যাই সাউথ সন্দ্বীপ কলেজ। 1994 সালে প্রতিষ্ঠিত এই কলেজটিতে আমরা বেশ কিছু ভবন দেখতে পাই এবং কলেজের পরিবেশটাও খুবই সুন্দর ছিল। দুপুরের খাবারটা আমরা শিবের হাট আয়োজন হোটেলে সেরে নিয়ে এরপর বিনয় শাহের মিষ্টিটা আবারও টেস্ট করে দেখি। আপনারা যদি কখনো সন্দ্বীপ ঘুরতে আসেন, সন্দ্বীপের মহিষের দধির পাশাপাশি এই বিনয় শাহের মিষ্টিটাও ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে। এরপর আমরা আবার সন্দ্বীপ শহরে চলে আসি। বর্তমানে সন্দ্বীপ শহরটা অনেক বেশি ডেভেলপ করতেছে, বিশেষ করে নামি দামি অনেক ব্র্যান্ডই এখানে দেখা যায়। থাকার জন্য রয়েছে হোটেল, তবে সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে সন্দ্বীপের যে প্রধান সড়ক, সেটার উন্নয়ন কাজ খুব দ্রুতগতিতে এগিয়ে চলতেছে। আমরা এখন আছি সন্দ্বীপ উপজেলা কমপ্লেক্সের ভেতরে, আর এইখানে বেশ কিছু প্রশাসনিক ভবন রয়েছে। সন্দ্বীপ শহরটা ঘুরে দেখার পর এখন আমাদের গন্তব্য হচ্ছে সন্দ্বীপের আরেকটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র সন্দ্বীপ রহমতপুর বিচ। সন্দ্বীপ পৌরসভার 8 নং ওয়ার্ডের হারামিয়াতে অবস্থিত বেবিউ গার্ডেন পার্ক অ্যান্ড রেস্টুরেন্ট। বর্তমানে সন্দ্বীপের মানুষের অন্যতম বিনোদন কেন্দ্র হচ্ছে এটা। রেস্টুরেন্টের পাশাপাশি এইখানে গড়ে তোলা হচ্ছে সুন্দর করে পার্ক, দুই পাশে হাঁটার জন্য ওয়াকওয়ে, বিভিন্ন ফুল ও ফল গাছের পাশাপাশি খুব সুন্দর একটা ব্রিজ এবং বাচ্চাদের জন্য করা হচ্ছে বেশ কিছু রাইড। পার্কটি বর্তমানে উন্মুক্ত আছে, চাইলে যে কেউ ঘুরে যেতে পারেন, কোনো ফি দিতে হবে না। তবে হ্যাঁ, এখানে যে বোট রাইডগুলো আছে সেগুলোর জন্য ফি প্রদান করতে হবে। বিকেলবেলা পার্কের ভেতরে বেশ কিছু ভালো সময় স্পেন্ড করা যায়, আমরাও সেটাই করলাম। বিকেলবেলা ভালো কিছু সময় স্পেন্ড করার পর আমরা আবার রওনা হলাম রহমতপুরের উদ্দেশ্যে। রহমতপুর বেড়িবাঁধে গিয়ে দেখি এইখানে ক্রিকেট খেলার বিশাল আয়োজন, মেবি কোনো একটা টুর্নামেন্ট চলতেছে, তাও ফাইনাল ম্যাচ। তবে প্রথমে আমরা নদীর পাড়ে চলে যাই, কারণ সবচেয়ে সুন্দর যে দৃশ্য সেগুলো নদীর পাড় থেকে উপভোগ করা যায়। বাইক নিয়ে নদীর পাড়ে আসতে সময় লাগে মাত্র 2 থেকে 3 মিনিট, তবে বিস্তীর্ণ চর দেখতে পাবেন আসার সময়। আমরা এই মুহূর্তে যে প্লেসটা আছি এটা হচ্ছে সন্দ্বীপের খুবই জনপ্রিয় একটা জায়গা, সন্দ্বীপ রহমতপুর বিচ। বেড়িবাঁধের পরে হচ্ছে মূলত এই বিচটা। বিস্তীর্ণ একটা চর কিন্তু এখানে বেড়িবাঁধের পরে নতুন করে হয়েছে। চরের দূরত্ব কিন্তু খুবই কাছে, আমরা কিন্তু খালি চোখে যেটা দেখতে পাচ্ছি। সন্দ্বীপ বর্তমানে চট্টগ্রাম বিভাগের একটি উপজেলা, আর এই সন্দ্বীপ নামকরণের পেছনে রয়েছে বেশ কিছু অভিমত। কেউ কেউ মনে করেন বারাউলিয়ারা যাওয়ার সময় এই দ্বীপকে জনমানব শূন্য অবস্থায় আবিষ্কার করে এইটার নাম দেন শূন্যদ্বীপ, পরবর্তীতে নাম পরিবর্তিত হয় সন্দ্বীপে পরিণত হয়। আবার অনেকেই মনে করেন এই দ্বীপের মাটি খুবই উর্বর এবং প্রাচুর্যময়, যার কারণে এটাকে স্বর্ণদ্বীপ বলা হয় এবং সেই স্বর্ণদ্বীপ থেকে এটা সন্দ্বীপে পরিণত হয়। এছাড়াও আরেকটি অভিমত রয়েছে, পাশ্চাত্য ইউরোপীয় জাতিগণ যখন বাংলাদেশে আগমন করেন তখন দূর থেকে দেখে এটা বালির স্তূপের মতো মনে হতো তাদের কাছে, যেটাকে তারা স্যান্ড হিপ নামে অভিহিত করেন এবং এই স্যান্ড হিপ থেকে বর্তমান সন্দ্বীপের উৎপত্তি। একসময় ভারতবর্ষের সবচেয়ে সমৃদ্ধশালী একটি বন্দর ছিল এই সন্দ্বীপ। লবণ ব্যবসা, জাহাজ ব্যবসা, শস্য সম্পদের প্রতি আকৃষ্ট হয়ে 16 শতাব্দীর মধ্যভাগে পর্তুগিজরা সন্দ্বীপে উপনিবেশ স্থাপন করেন। সন্দ্বীপের রূপে মুগ্ধ হয়ে যুগে যুগে অনেক কবি, সাহিত্যিক, ঐতিহাসিক পর্যটক এখানে এসেছেন। 1345 খ্রিস্টাব্দে ঐতিহাসিক পর্যটক ইবনে বতুতা সন্দ্বীপে আসেন। সন্দ্বীপে বৃক্ষের ছায়াতলে বসে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম অনেকগুলো কবিতা রচনা করেছিলেন। সন্দ্বীপের উত্তরে বামনী নদী, পশ্চিমে মেঘনা নদী ও হাতিয়া দ্বীপ, পূর্বে সন্দ্বীপ চ্যানেল এবং দক্ষিণে বঙ্গোপসাগর অবস্থিত। 1947 সালে দেশভাগের আগ পর্যন্ত সন্দ্বীপ নোয়াখালীর অংশ ছিল। 1954 সালে আনুষ্ঠানিকভাবে এটা চট্টগ্রাম জেলার সাথে সংযুক্ত করা হয়। 2022 সালের আদমশুমারি অনুযায়ী সন্দ্বীপের বর্তমান জনসংখ্যা প্রায় 3.5 লক্ষেরও কাছাকাছি। ভাঙাগড়ার খেলায় নদী ভাঙনে বিপর্যস্ত সন্দ্বীপের আয়তন একসময় গিয়ে থেকে 82 বর্গ কিলোমিটারে। তবে মহান আল্লাহর অশেষ রহমতে বর্তমানে সন্দ্বীপের নদী ভাঙন বন্ধ আছে, পাশাপাশি বিশাল বড় বড় চর দিয়ে গেছে সন্দ্বীপের চারপাশে, যার কারণে সন্দ্বীপের বর্তমান আয়তন পৌঁছায় প্রায় 762
66.42 বর্গ কিলোমিটার। তবে সন্দ্বীপের একটা বিষয় দেখে আমার খুবই ভালো লাগলো, সেটা হচ্ছে উন্নয়নের গণজোয়ার চলতেছে, বিশেষ করে প্রধান সড়কের কাজ চলতেছে। এছাড়াও আশেপাশে ছোট বড় যত রাস্তা আছে সবগুলোই মেরামত করা হচ্ছে, ঢালাই দেওয়া হচ্ছে, নির্মাণ করা হচ্ছে অনেক উঁচু উঁচু ভবন। সব মিলিয়ে হয়তো আগামী 1 বছর পর আপনি সন্দ্বীপকে চিনতেও পারবেন না, এতটা উন্নত হচ্ছে এই সন্দ্বীপ। এই ট্যুরে উত্তর সন্দ্বীপের কোনো কিছুই আমরা দেখাতে পারিনি, আমাদের ক্যামেরা নষ্ট হয়ে যাওয়ার দরুন। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে, পরবর্তীতে গেলে ইনশাল্লাহ সবকিছুই দেখানোর চেষ্টা করবো। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন, পেজটা ফলো করে রাখুন, চ্যানেল হলে সাবস্ক্রাইব করে রাখুন। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।